ঠাস 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 শব্দে কেঁপে ওঠে সাব্বিরের গাল। চোখে আধার দেখতে দেখতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে তাকায়। নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখেই সাব্বির চোখটা নামিয়ে নিয়ে বলে, সরি নীলা, আমার ভুল হয়ে গিয়েছে। নীলা রাগে গর্জে উঠে বলে, তোর সাহস হলো কি করে আমার গাড়িতে হাত দেওয়ার? জানিস এই গাড়িটার দাম কত কোটি টাকা? আমার ভুল হয়ে গেছে নীলা, প্লিজ রাগ করবে না। আসলে এমন গাড়ি কলেজে আগে দেখিনি তো, তাই ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল। সামনে থেকে যা তো ভিখারির বাচ্চা, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। আজ সকালে ওই চাকরানির মুখ দেখেছিলাম বলে এই ভিখারির দেখা পেলাম। সাব্বির কতক্ষণ নীলার সামনে দাঁড়িয়ে থেকে মাথাটা নিচু করে নীলার পাশ থেকে চলে আসে। কলেজ ক্যাম্পাস থেকে কলেজের ক্যান্টিনে আসতেই এগিয়ে আসে কয়েকটা ছেলে সাব্বিরের দিকে, আর এসেই হাসতে হাসতে বলে, কি রে সাব্বির, নীলা তোকে দেখি আজও মারলো? মারবেই তো, এই শালা মাফিজ যে কোনো জবাব দেয় না। আমি হলে তো শালিকে একদম কাঁচা চিবিয়ে খেতাম। হ্যাঁ ঠিক বলেছিস, বাবের টাকা আছে তো তাই একটু বেশি ভাব নেয়। শালিকে একদিন বাগে পেলে পুরোই ছিঁড়ে খাবো। তার হবে না বলে মনে হয় রে, কারণ ওর ওপর তো আমাদের বস আশিক ভাইয়ের নজর। আমরা হাত দিতে গেলে আমাদের হাতটাই কেটে নেয়। চুপ কর তো আশিক, কে বস? আর মানতে ইচ্ছে করে না। শালা একটা পয়সাও দেয় না, শুধু 2 প্যাক খেতে দেয়। সাব্বির ওদের কথা শুনে কি বুঝলো জানি না, তবে ওদের পাশ কাটিয়ে ক্যান্টিনের দিকে যেতে নেবে অমনি রাহাত সাব্বিরের হাতটা চেপে ধরে বলে, আব্বে সালা, যাচ্ছিস কোথায়? তোকে যেতে বলেছি আমি। রাহাতের কথায় সাব্বির থমকে দাঁড়ায়, আমতা আমতা করে বলে, না ভাইয়া, তবে ক্ষুধা পেয়েছিল তো খুব, তাই খেতে যাচ্ছিলাম আর কি। ওরে বাবা, তোর মতো ভিখারির বাচ্চা আবার ক্যান্টিনের দামি খাবার খাবে? এই আবির, সাকিল, চল চল, আজ আমরাও খাবো। আমাদের খাবারের বিলটা আজ সাব্বির দিবে। সাব্বির ওদের কথা শুনে মাথাটা নিচু করে ফেলে। সকালে বাবার থেকে নিয়ে আসা 100 টাকার নোটটা বুক পকেট থেকে বের করে বার কয়েক দেখে নেয়। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাহাতদের টেবিলের দিকে এগিয়ে গিয়ে মাথাটা আগের ন্যায় নিচু করে বলে, রাহাত ভাই, আপনি জানেনই আমি গরিব, নিজের পরনের কাপড়ও কিনতে পারি না। সেখানে আপনাদের পেট ভরে খাওয়ানো আমার জন্য বিলাসিতা হয়ে যাবে। আর চুপ কর, ওসব আমরা জানি না। তুই আজ ট্রিট দিবি, আমরা যা খাবো খাওয়াবি, নয়তো তোকে এমন ডেয়ার দিব। কথাটা বলেই রাহাত হেসে ওঠে। এমন সময় রাহাতকে থামিয়ে সাকিল বলে ওঠে, আরে দোস্ত থাম থাম, ভিখারির পয়সায় পেট ভরে না, খাওয়া উত্তম। ওকে বল কি খাওয়াবে। একটু আগেই তো একটা মুরগি বানিয়ে বিফ তেহারি খেলাম, পেট ফুল আছে। সাকিলের কথায় আবির নিজেও সায় দিয়ে বলল, হ্যাঁ রাহাত, শাকিল ঠিক বলেছে। এই শালাকে অন্যদিন সাইজ করব, আজ হালকার উপর ছেড়ে দে। রাহাত মুচকি হেসে সাব্বিরের টি শার্ট খামচি দিয়ে টেনে ধরে এগিয়ে নিয়ে আসে আর বলে, কিরে সাব্বির, বল কি খাওয়াবি? সাব্বির মাথা নিচু করে বলে, ওই আর কি ভাই, আপনাদের 2টো করে আলুর সিঙ্গারা আর একটা কেক খাওয়াতে পারবো। আচ্ছা যা, তোকে কিছু বলবো না আজ, কারণ পার্টনাররা সারা দিল না আজ। সাব্বির আশেপাশে তাকিয়ে ক্যান্টিনে কাজ করা বছর 15 একটা ছেলেকে ডেকে ওঠে, এই জয়, 6টা সিঙ্গারা আর একটা 1 লিটারের কোক নিয়ে আয়। রাহাত ভাইয়েরা বসে আছে তো। সাব্বিরের কথা শুনে মায়া ভরা চাহনিতে সাব্বিরের দিকে তাকায় জয়। তারপর দুষ্টুমির হাসি দিয়ে সিঙ্গারা কোক রেখে যেতেই গপা গপ খেয়ে ফেলে ওরা। তারপর বড় বড় কয়েক চুমুক কোকের বোতলে চুমুক দিয়ে বিজয়ের হাসি হেসে সাব্বিরকে বলে, পেট ভরা ছিল বলে বেঁচে গেলি, চল ফোট এখন। রাহাতরা চলে যেতেই সাব্বির ঢোক গিলে বসে পড়ে চেয়ারে। আধ খাওয়া প্লেটে পড়ে থাকা সিঙ্গারা আর কোকের দিকে তাকিয়ে মুচকি হেসে হুট করে সিঙ্গারাটা মুখে নিয়ে চিবাতে শুরু করে আর কোকের বোতলে চুমুক দিয়ে জয়কে ডেকে ওঠে, জয়, একটা সস নিয়ে আয় তো, এদের তো সস দিতে ভুলে গিয়েছিলাম। সস কি করবে ভাই, সিঙ্গাড়ায় তো নেই। নেই মানে দেখ না, 3 জনের প্লেটে আধ খাওয়া 3টা সিঙ্গারা পড়ে আছে। জানিস তো, বাবা বলেছে খাবার নষ্ট করতে নেই। ভাই তুমি এমন কেন, অন্য রেটও খাবে? দাও, ওসব আমি কুকুরকে খেতে দিব।
না রে, এটা সম্ভব নয়। কুকুরকে দিলে আমি কি খাবো বল? এমনিতেই বিল 100 টাকা হয়ে গেছে, আমার কাছে আর যে টাকা নেই। জয় সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, ভাই তুমি আমার এইখানে কাজের ব্যবস্থা করে দিয়েছো। আগে আমি ফুটপাতে ঘুমাতাম, এখন ঘুমাই এই হোটেলে, 3 বেলা খাবারও খাই। বেশ, আজকে আমি তোমাকে খাওয়াবো। ধুর বেটা, বেশি ভালো শাস্তে যাস না, তোকে না মারবো এক চড়। ও তুমি যাই বলো, আমি আসছি বিরিয়ানি নিয়ে, একসাথে খাবো আজ। জয় চলে যায়। সাব্বির তাকিয়ে থাকে জয়ের দিকে। এই জয়কে কিছুদিন আগে ফুটপাত থেকে তুলে এনে হোটেল মালিককে অনেক বলে কয়ে চাকরি নিয়ে দিয়েছিল। না ছিল কোনো রক্তের সম্পর্ক, না ছিল পূর্ব পরিচয়, তবে সেদিন থেকেই জয় সাব্বিরকে নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি কিছু ভাবে। জয় বিরিয়ানি নিয়ে আসে, সাব্বির খাবে না করলেও খেয়ে নেয়। তারপর 100টা বিল দিয়ে ক্যান্টিন থেকে বের হতেই আবারও রাহাত সাব্বিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, ভিখারির বাচ্চা, আমাদের সিঙ্গারা খাইয়ে বিদায় করলি, আর তারপর নিজে বিরিয়ানি খেলি। তোকে তো আজ। কথাটা বলে রাহাত সাব্বিরকে মারতে যাবে, অমনি সাব্বির বলে ওঠে, আরে রাহাত ভাই, লাগছে আমার, দয়া করে ছেড়ে দিন। আমি কিনে খাইনি, ওটা জয় ওর ভাগ থেকে আমাকে দিয়েছিল। তাই তো বলি, তোর মতো খ্যাত আবার হোটেলে বসে বিরিয়ানি খেতে পারবে নাকি? রাহাত স্যার, এর বস্তি ছেলেকে গা থেকে গন্ধ আসছে, দেখেছিস কেমন? নোংরা পানি দিয়ে গোসল করে বোধ হয়। চল যাই, আশিক ভাই ডেকেছে। স্যালার আর ডাকার সময় পায় না, যখন তখন ডাকে, আর আমাদেরও যেতে হয়। চল না রাহাত, শুনলাম বেশ কয়েকটা মাল এনেছে, আর 2 প্যাকের জায়গায় পুরো বোতল মেরে দেবনি। কথাটা বলে হাসতে হাসতে চলে যায় ওরা 3 জন। সাব্বিরও হাফ ছেড়ে বাঁচে। ক্লাসের শেষ বেঞ্চে চুপচাপ বসে, পাশেই নীলা। স্যারের লেকচার শুনতে ঠিক তখনই নীলা সাব্বিরকে খোঁচা মেরে বলে ওঠে, কে রে ভিখারির বাচ্চা, শুনলাম তুই নাকি ক্যান্টিনে ইদানিং বিরিয়ানি খাচ্ছিস? আমি কিনে খাইনি, ওটা জয় ওর ভাগ থেকে আমাকে দিয়েছিল। সাব্বিরের কথা শুনে নীলা তাচ্ছিল্যের সুরে হেসে বলে, তাই বল, আমি ভাবলাম তুই কিনে খেয়েছিস। আচ্ছা এখন বল তো, তোর শরীর থেকে এত মিষ্টি গন্ধ কিসের? আতরের। আতর? ওয়াহ চুঠু শালা, তুই আজকের দিনে এসব আতর শরীরে দিয়ে আসিস? যা তো আমার পাশ থেকে, শালার আজকের দিনটাই খারাপ। কেন যে বারবার তোকে পাচ্ছি আমি আশেপাশে? আতর নিয়ে থুতু করার কি আছে? এ যাই হোক, আপনি বড় লোক, আপনাদের তো আর ব্র্যান্ডেড বডি স্প্রে ছাড়া চলে না, কিন্তু আমার টাকা নেই অত, তাই বাজার থেকে এই 50 টাকার আতরই ভরসা। এই চুপ কর তো, তোর এইসব বক বক শুনতে ভালো লাগে না। আগামীকাল থেকে আমার সামনে আসিস না তো, তোকে আমার ভালো লাগে না। আমারও আপনাকে ভালো লাগে না। কেমন অহংকারী মেয়ে তুমি! বলি, এভাবে অহংকার নিজের মনে লালন করছো, দেখবে একদিন এটাই তোমার ধ্বংসের কারণ হবে। সাব্বিরের কথা শোনা মাত্র নীলা রেগে গিয়ে ক্লাসের মাঝে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে সাব্বিরকে। থাপ্পড়গুলো খেয়ে সাব্বির স্তব্ধ হয়ে মাথাটা নিচু করে ফেলে। থাপ্পড়গুলো এত জোরে ছিল যে গালের মাংস কেটে গিয়ে রক্ত বের হয় মুখ দিয়ে। এদিকে থাপ্পড়ের শব্দ শুনে স্যার সহ সবাই অবাক হয়ে তাকায় সাব্বির আর নীলার দিকে। নীলার সবার তাকানো দেখে হনহন করে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। তবে নিশ্চুপ হয়ে মাথাটা নিচু করে বসে থাকে সাব্বির। সাব্বিরের এমন বসে থাকা দেখে স্যারের খুব মায়া হয়। তিনি পড়ানো বাদ দিয়ে সাব্বিরের পাশে এসে বসে। স্যারের ডাকে সাব্বির মাথাটা তুলে তাকায় পাশে। মুখের এক পাশ ফুলে উঠেছে বেশ, হাতের আঙুলের ছাপ স্পষ্ট। স্যার কিছুটা চমকে যায়, নিচু স্বরে সাব্বিরকে বলে, ইস, দেখেছো মেয়েটা কিভাবে মেরেছে? কি করেছিলে আবার তুমি ওর সাথে? সাব্বির মুচকি হাসতে গিয়েও থেমে যায়, হাসিটা মুখে বিলীন হয়ে যায়। ঠোঁট দুটো অনেক কষ্টে নাড়িয়ে বলে, আমি কিছুই করিনি স্যার। মেয়েটা কেন যেন আমি দেখতে পারে না, কারণ অকারণে শুধুই আমাকে মারে। সে তোমাকে দুর্বল ভাবে, তাই বারবার আঘাত করে। যাই হোক, শোনো, তুমি আর ওর আশেপাশে যেও না। কি দরকার বলো শুধু শুধু মার খাওয়ার? জি স্যার, চেষ্টা করি তো, তবে কেন যেন বারবার তার সামনেই পড়ি আমি। আজ থেকে আরও সাবধান হব। স্যার উঠে চলে যান সাব্বিরের পাশ থেকে।
সাব্বিরও মাথাটা নিচু করে উঠে আসে ক্লাস থেকে। গালে ভীষণ জ্বালা করছে ওর। কলেজের বাথরুমে ট্যাবের পানি ছেড়ে গালে পানি দিতে গিয়ে গুঙিয়ে ওঠে সাব্বির। ভীষণ জ্বলছে। মুখে পানি নিয়ে কুলি করতে গিয়ে আরেক দফা কেঁপে ওঠে। কুলির পানির সাথে রক্ত বেরিয়ে আসে। মনে মনে ভয় পায় সাব্বির। বাসায় গিয়ে রাতে কি জবাব দেবে ওর বাবা মাকে। আবারও ওর জন্য কাঁদবে ওর মা, যা ভীষণ খারাপ লাগে সাব্বিরের। বাথরুম থেকে বের হয় সাব্বির। আশেপাশে তাকিয়ে দেখে ওর জুনিয়র কিছু ছেলে মেয়ে সাব্বিরকে দেখে হাসছে আর একে অপরকে কি যেন বলছে সাব্বিরকে ইশারা করে। সাব্বির সেসব দেখে মুচকি হেসে হাঁটতে থাকে সামনের দিকে। এমন সময় পেছন থেকে রাহুল নামের ছেলেটা বলে ওঠে, সাব্বির ভাই, আপনাকে আমরা সিনিয়র ভেবে সম্মান করি, তবে এ কথা আপনাকে না বললেই পারি না। আপনি আসলে ভীতু, ভীষণ ভীতু। একটা মেয়ে দিনের পর দিন আপনাকে বিনা কারণে মারছে, অথচ আপনি তাকে কিছু বলছেন না। এটা সত্যি কষ্টদায়ক। সাব্বির রাহুলের কথা শুনে থমকে দাঁড়ায় আর ভাবতে থাকে, আসলেই তো আমি ভীতু, নয়তো কেন আমি দিনের পর দিন একটা মেয়ের মার খাবো? তবে কি আমার উচিত মেয়েটাকে উল্টো মারা? কথাগুলো ভাবতে গিয়ে বিবেক নাড়া দেয় সাব্বিরের। মুচকি হেসে বলে, কি দরকার রাহুল এসব ঝামেলায় জড়ানোর? কেউ কাউকে বিনা কারণে মেরে ভালো থাকতে পারে না। আজ যে আমাকে মারছে, আগামীকাল সেই আমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। তুমি এসব না ভেবে পড়াশোনায় মন দাও, তাতেই তোমার মঙ্গল। জি ভাইয়া। সাব্বির আবারও হাঁটতে থাকে, উদ্দেশ্য কলেজ থেকে বাসায় ফেরা। কিন্তু কলেজ ক্যাম্পাসে পা রাখতেই পিয়ন হারুন চাচা দৌড়ে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর হাঁফাতে হাঁফাতে বলে, আরে সাব্বির বাপ জান, তোমারে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছিলাম। তা কোনে ছিলে তুমি? আমি তো বাথরুমে গিয়েছিলাম চাচা। তা তোমার হঠাৎ আমাকে খোঁজার কারণ? আর বললেন না, ওই নীলা আছে না, ওর বাপ আইছে, অধ্যাপক স্যারের রুমে বসে আছে, আমারে কি জানি বলবো। ও, তা আমাকে এখন কি করতে হবে? আমার লগে চলো এখন বাপজান, তারা অনেকক্ষণ হইল বইসা আছে। আচ্ছা ঠিক আছে, তবে চলো দেখে আসি বড় লোকের সাহেব কি বলেন। অধ্যাপক স্যারের রুমে ঢুকতে যাবে সাব্বির, অমনি শুনতে পায় ভেতর থেকে অধ্যাপক স্যারের রাগী কণ্ঠ ভেসে আসছে। আপনাকে এই লাস্টবারের মতো সাবধান করে দিচ্ছে জানাব নাহিয়ান সাহেব। বারবার আপনাকে বলার পরেও আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না, যা সত্যি বিরক্তকর, যা দিন দিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। স্যার শান্ত হন, আমি আসলে সরি। আমি বারবার আমার মেয়েটাকে বলেছি রেগে গেলে আর যাই করো, কারো গায়ে হাত তুলো না, কিন্তু মেয়েটা শুনেই না আমার কথা। বাহ, চমৎকার! কি পিতা আপনি, আর কিভাবে শাসন করেন যে মেয়ে শোনে না। আপনি আসলেই শাসন করেন তো, নাকি আমার সামনে এসে মিথ্যা বললেন? আপনি কিন্তু এবার বেশি বলছেন স্যার। ভদ্রভাবে কথা বলছি দেখে মাথায় উঠতে চাচ্ছেন? আমাকে কিন্তু ভুলে যাবেন না, আমি এখানকার সাবেক এমপি, সাথে সুনামধন্য ব্যবসায়ী। জি, আর এই কারণেই এতদিন আপনার মেয়েকে কলেজ থেকে টিসি দিয়ে বের করিনি, তবে এবার করব। কারণ কি জানেন, আপনার মেয়ে পড়াশোনা তো নামই নেই, উল্টো আমাদের কলেজের টপারের গায়ে হাত তুলে তাকে বারবার জুনিয়রদের কাছে অপদস্থ করে, যা আমি আর মেনে নিতে পারবো না। আচ্ছা রাখুন তো আপনার ভকভক, টপার না ছাই ওসব আমি জানি না। আর আপনি আর একটা বেশি কথা বললে আমি এমন ব্যবস্থা করব যে এ চেয়ারটা সারা জীবনের জন্য ছেড়ে দিতে হতে পারে। অধ্যাপক স্যার বেশ রেগে যান। রুক্ষ ভাষায় কিছু বলতে যাবেন তার আগেই সাব্বির দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? সাব্বিরের কণ্ঠ শুনে অধ্যাপক স্যার কিছু শান্ত হন। নরম কণ্ঠে বলেন, আরে এসো এসো সাব্বির, তোমাকে আমার রুমে আসতে পারমিশন নিতে হবে নাকি? সাব্বির রুমে ঢুকতে ঢুকতে বলে, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আজ আবারও তোমার অনেক সহপাঠী বিচার দিয়ে গেছে। বিচার? হ্যাঁ, তোমাকে নাকি আরও নিলাম মেরেছে, আর এটা একদম সহ্য করতে পারছে না তোমার সহপাঠীরা। তারা এর বিচার চায়।
বিচার না পেলে তারা মানববন্ধন করতেও প্রস্তুত, যার জন্য তোমাকে আর নীলার বাবাকে ডেকেছি। সাব্বির এবার চেয়ারে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকায়। ভদ্রলোকও তাকিয়েছিল সাব্বিরের দিকে। দুজনের চোখাচোখি হতেই ভদ্রলোক চোখটা নামিয়ে নেন আর বলেন, দেখো ছেলে, তোমাকে আমি চিনি না, তাই ঝামেলা না করে একটা কথা সরাসরি বলে দিই। আমার মেয়ে একটু রাগী, তাই তুমি আর ওর সামনে বা আশেপাশে এসো না। দরকার হলে কলেজ থেকে চলে যাও। সাব্বির নাহিয়ান সাহেবের কথায় পাত্তা না দিয়েই স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার, আমাকে কি এখন যাওয়ার অনুমতি দেবেন? আমার বাসায় যেতে হবে। এসব ভদ্রবেশী ছোট লোকদের দেখতে ইচ্ছে করছে না আমার। কেমন এক বাক্যতে বলে দিল আমাকে কলেজ ছেড়ে দিতে। জানোই তো সবাই শিক্ষিত হয় না। যাই হোক, তুমি আর যাই করো, কলেজ ছেড়ো না। দরকার হলে এমন 100টা নীলাকেও আমরা কলেজ থেকে তাড়িয়ে দেব, তবুও তোমাকে রাখবো। কারণ দুষ্টু আর বলদ গরুর চেয়ে শান্ত গরুই ভালো। নাহিয়ান সাহেব বেজায় রেগে যান। চিৎকার করে উঠতে গিয়েও থেমে যান। সাব্বিরের দিকে কটমট চোখে তাকিয়ে বলেন, এর প্রতিশোধটা আমি নেব বলে রাখলাম। আমাকে অপমান করলি তোরা দুজন। ভুলে যাস না আমি সাবেক এমপি, আমার অনেক ক্ষমতা। হ্যাঁ জানি, আর তাই তো মেয়েটাকে বানিয়েছেন অমানুষ। সময় থাকতে মেয়েকে শুধরিয়ে ফেলুন, কারণ বলা তো যায় না কখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নাহিয়ান সাহেব আর টু শব্দ না করে বেরিয়ে যান অফিস থেকে। সাব্বিরও বের হতে যাবে, অমনি অধ্যাপক স্যার বলে ওঠেন, সাব্বির, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। মনে আছে তো, সামনেই পরীক্ষা। তোমাকে এবার টপ হতেই হবে কিন্তু। চেষ্টা করব স্যার। চেষ্টা না করে দেখতে হবে। যদি টপ হতে পারো, আমি বললাম কলেজের পক্ষ থেকে তোমাকে একটা নতুন ল্যাপটপ কিনে দেওয়া হবে। সাব্বির মুচকি হেসে বেরিয়ে আসে অফিস থেকে। আবারও হাঁটতে থাকে ক্যাম্পাসের সামনে দিয়ে। এমন সময় একটা মেয়েলি কণ্ঠে কেউ একজন ডেকে ওঠে সাব্বিরকে। সাব্বির, এই সাব্বির দাঁড়াও। সাব্বির থমকে দাঁড়িয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে মেহু ওর দিকে হাত নাড়াতে নাড়াতে এগিয়ে আসছে। সাব্বিরও এগিয়ে যায়। তারপর, আরে মেহু, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? আরে না, তুমি ছাড়া কেউ আমাকে ডাকে নাকি বলো? সে যাই হোক, হঠাৎ নিজের এলাকা ছেড়ে এখানে যে? কারণ আছে বলেই এখানে। দূর, হেয়ালি না করে বলো তো, তুমি হঠাৎ এখানে কেন? বাবার সাথে দেখা করতে এসেছিলাম, আর একটা খুশির খবরও এনেছি। তাই নাকি? তা বলো তোমার সেই খুশির সংবাদ। আমি আমার আগের কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আজ থেকে তোমার সহপাঠী আমি। বাহ, এ তো দারুণ। তা অধ্যাপক স্যার কিছু বলেনি? তুমি না কত কত রিকোয়েস্ট করে রাজশাহী পড়তে গেলে, আবার হঠাৎ সেখান থেকে বগুড়া। বাবার জন্যই এলাম। কি দরকার বাবা মাকে ছেড়ে দূরে মেশে থেকে পড়তে? যাই হোক, তোমাকে তখন দেখলাম বাবার রুম থেকে বের হতে। তা কি করতে গিয়েছিলে? আর বলো না মেহু, এই কলেজে একটা মেয়ে আছে, নাম নীলা। মেয়েটা আমাকে দু চোখে দেখতেই পারে না, সামনে পেলেই বিভিন্ন অজুহাতে মারে। বেশ তো করেছে। তা তুমি বুঝি শুধু চুপচাপ মারগুলো হজম করে নাও? তো কি করব? আমিও কি মারবো নাকি তাকে? তুমি তো জানোই আমি মেয়েদের অতিরিক্ত সম্মান করি। আর তার কারণেই তোমার কপালে শুধু জোটে মাই। ঠিক বলছি না? তা অবশ্য ঠিক বলেছ। যাই হোক, আমি আজ যাই কেমন? আমার আবার টিউশনিতে যেতে হবে। টিউশনি? পড়ালেখা বাদ দিয়ে আজকাল টিউশনিও করতে শুরু করেছো নাকি? তাছাড়া কি করব, চলতে তো হবে নাকি? বাবার ওই 10,000 টাকা বেতনের চাকরিতে সংসারই তো চলে না, সেখানে পড়ালেখার খরচ কিভাবে দেব? আঙ্কেলকে ছোট করবে না সাব্বির, একদম। তিনি যথেষ্ট করেছেন। তা আন্টির কি অবস্থা? আজ যাবনি তোমাদের বাসায়? ভুলেও এটা করো না। আমাদের বাসাটা আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। তোমাকে বসতে দেওয়ার মতো চেয়ারও নেই, শুধু শুধু কষ্ট হবে তোমার। এই যে মিস্টার, বেশি কথা বলা শিখলে কোথা থেকে? আমি ছিলাম না আর তাতেই এত কথা বলতে শিখে গেছো? আজ আমি যাবই, যাব মানে বুঝেতেছ? আমি যাবই। সাব্বির মুচকি হেসে মেহুর গাল টেনে দিয়ে বলে, যেদি ভাবটা আর গেল না তোমার। আচ্ছা যেও।
তবে আমি থাকবো না বাসায়, বুঝলে, টিউশনি আছে। মেহু আর কিছু বলতে যাবে তার আগেই মেহুর বাবা অধ্যাপক আব্দুল্লাহ স্যার পেছন থেকে বলে ওঠেন, আরে তোরা দুজন এখানে, আমি ভাবলাম তোরা চলে গেছিস। বাবার কথা শুনে মেহু পেছন ফিরে মুচকি হাসি দিয়ে বলে, আর বলো না বাবা, সাব্বিরকে অনেক দিন পর দেখলাম তো, তাই আর বাসায় যাওয়া হয়নি, গল্প করছিলাম। করো, সমস্যা নেই, তবে এখন চলো বাসায়। আমি বাসায় যাচ্ছি, কলেজও বন্ধ হয়ে যাবে এখন। মেহু সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, জনাব টপার বয়, আজ আসি, বিকেলে ঠিক সময় তোমাদের বাসায় উপস্থিত হব, মনে রেখো। মেহু আর বাবার সাথে গাড়িতে করে চলে যায়। সাব্বির কতক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও হাঁটতে শুরু করে, উদ্দেশ্য টিউশনিতে যাওয়া। ডাইনিং টেবিলের আগে গজগজ করতে করতে নাহিয়ান সাহেব হাতে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে মেয়ে নীলার দিকে তাকিয়ে বলে, তোকে কতবার বলেছি যে কারোর উপর হাত তুলিস না, কিন্তু তুই আমার কথাই শুনিস না। জানিস না ওই ভিখারির বাচ্চা কলেজ টপার? ওকে মারা মানে পুরো কলেজকে মারা। আমি এখন যদি নিজের ক্ষমতা দিয়ে কিছু করি তাহলে দেখবি পুরো কলেজের ছাত্রছাত্রী সবাই মানববন্ধন শুরু করবে। নীলা ওর বাবার কথার জবাবে স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আমি জানি বাবা, তবে তুমি ভয় পাচ্ছ কেন? আমি খোঁজ নিয়ে জেনেছি ওই ভিখারির বাচ্চার বাবা আমাদের অফিসের পিয়ন। মেয়ের কথা শুনে নাহিয়ান সাহেবের মুখে দুষ্টুমির হাসি ফুটে ওঠে, তবুও মুখটা গোমরা করে বলে, সে যাই হোক, আজ তোমার জন্য আমাকে কলেজে অপমানিত হতে হলো। আমি চাই না তুমি আর কারো গায়ে হাত তোলো। জানোই তো ইদানিং ছাত্ররা অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে। যে কোনো সময় একটা আন্দোলন করে ফেললেই পুরো জীবন আমার জেলে কাটাতে হতে পারে। আরে ধুর বাবা, তুমি দেখছি প্রচুর ভিতর ডিম হয়ে গেলে। আমি তোমার মেয়ে, বুঝলে, কোনো ভয় নেই। ওই কুত্তার বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব যে জীবনে অপমান করতে সাহস পাবে না। নাহিয়ান সাহেব এবার কিন্তু থেমে যান। টিপ টিপ পায়ে মেয়ের পাশে গিয়ে বসে শান্ত কণ্ঠে বলেন, আচ্ছা আগে বলতো, তুই কেন ছেলেটাকে বিনা কারণে মারিস? ও কি কিছু করেছে তোর সাথে? আমি তো দেখলাম ওর এক গাল পুরো লাল হয়েছিল। হবে না, আবার ক্লাসে অনেক চড়ে মেরেছি যে। ওসব বাদ দে, আগে বলতো তুই কেন ওকে মারিস? ও কি কিছু করেছে, নাকি এমনি রেগে গেলেই ওকে মেরে রাগ কন্ট্রোল করিস? আর বলো না বাবা, ওর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ড মেহুকে হারিয়েছি। ওর ভিখারি বাচ্চার জন্য মেহু আমাকে সময় দিত না। তুমি তো জানোই মেহুকে আমি কত পছন্দ করি। বুঝলাম, তবে শোনো মা, তোমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমাকে তেমন কিছু বলিনি, তুমি কষ্ট পাবে বলে। তবে না বলে আর পারছি না। আজ থেকে তুমি আর ওই ছেলের গায়ে হাত দিও না। পারলে এড়িয়ে যেও, কথার আঘাতে তাকে কষ্ট দিও, তবুও গায়ে হাত দিও না। জানোই তো গায়ে হাত তুললে দাগ আর প্রমাণ থেকে যায়, কিন্তু কথার আঘাতের কোনো চিহ্ন থাকে না। ঠিক আছে বাবা, এখন তুমি যাও, আমি রুমে যাই, ভালো লাগছে না আর এইসব বক বক। নাহিয়ান সাহেব চলে যান বাইরে, আর নীলাও রুমে চলে যায়। স্যার, আজকেও কি কেউ আপনাকে মেরেছে নাকি? আজও মশা মারতে গিয়ে নিজের গালের 12টা বাজিয়ে ফেলেছেন। পড়াতে পড়াতে ক্লাস 10-এর ছাত্রের মুখে এমন কথা শুনে কিছুটা লজ্জা পায় সাব্বির, তবুও নিজের লজ্জা পাওয়া ভাবটা কাটিয়ে বলে ওঠে, আবার তুমি আমার গাল নিয়ে পড়ে আছো? তোমার কাজ আর পড়া, তুমি পড়াটাতেই গুরুত্ব দাও। কি দরকার এসব ফালতু প্রশ্ন করার আরাফাত? সরি স্যার, তবে আসলে আপনাকে একটা কথা বলবো করে বলা হয়নি এতদিন। কি কথা শুনি? আসলে স্যার, আমার আপু নাদিয়া আছে না, সে রোজ দরজা খুলে দিয়ে আপনার গাল দেখে আমাকে জোর রান্নাঘর থেকে ডেকে নিয়ে গিয়ে আপনাকে বলতে বলে আপনার গালে আবার কি হলো। বুঝেছি, তোমার আপুকে বলবে আর যেন এসব প্রশ্ন না করে। তবে আমি আর পড়তে আসবো না। ঠিক আছে স্যার। পড়তে মন দেয় আরাফাত। সে জানে সাব্বির এক কথার মানুষ, সে যা বলে তাই করে। সে যদি ওর বাবা মাকে সব ফালতু প্রশ্ন করার কথা বলে দেয় তবে পিঠের চামড়া তুলে নেবে ওর বাবা মা। আরাফাতকে ফিজিক্সের অঙ্ক করতে দিয়ে সাব্বির মনে মনে ভাবতে থাকে নাদিয়ার কথা। সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া মেয়ে, এখনই তো সময় আবেগের বশে ভুল করা। তবে কি নাদিয়া কোনো ভুলের মাঝে পা দিয়ে ফেলেছে? সাব্বিরের ভাবনার মাঝেই নাদিয়া নাস্তা নিয়ে আসে। সাব্বির চোখ তুলে নাদিয়ার দিকে তাকিয়ে দেখে নাদিয়ার চেহারায় হতাশার চিহ্ন। চোখ নামিয়ে নিয়ে সাব্বির ট্রে থেকে আপেলের টুকরো মুখে দিতে দিতে বলে, নাদিয়া,
আজকাল উল্টোপাল্টা প্রশ্ন করিয়ে নিচ্ছ নিজের ভাইকে দিয়ে। নাদিয়া থতমত খেয়ে যায় সাব্বিরের কথায়। আমতা আমতা করে বলে ওঠে, কই কই না তো স্যার। মিথ্যা বলে লাভ নেই বুঝলে নাদিয়া। আমি আরাফাতকে পড়াতে পড়াতে খেয়াল করেছি তুমি বারবার দরজার আড়াল থেকে উকি দাও এদিকে। নাদিয়া নিশ্চুপ হয়ে যায় সাব্বিরের কথায়। কী বা বলবে, সাব্বির তো ঠিকই বলেছে। নাদিয়া রোজই উকি দেয় আড়াল থেকে। সাব্বির দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব করো না নাদিয়া, মন দিয়ে পড়াশুনো করো। এই সময়টায় অনেকেই আবেগের বশে ভুল করে ফেলে। আমি আশা করছি তুমি সেই ভুলটা করবে না। জি জি স্যার। কথাটা বলে নাদিয়া চলে যায়। এতক্ষণ আরাফাত স্যার আর বড় বোনের কথাগুলো শুনছিল। ক্লাস 10-এর আরাফাত সে বোকা নয়, সে বুঝে গেছে তার বোনের মনে স্যারের জন্য অন্য কিছু চলছে। সেই দিনের মতো সাব্বির আরাফাতকে পড়িয়ে বাসায় আসতে থাকে। এদিকে স্যারকে বিদায় দিয়ে আরাফাত এক মুহূর্ত দেরি না করে ওর বোনের ঘরে ঢুকতেই দেখতে পায় নাদিয়া কাঁদছে। আরাফাত অবাক হয়ে বলে ওঠে, এ কি রে আপু, তুই কাঁদছিস কেন? আরাফাতের কণ্ঠ শুনে দ্রুত নাদিয়া চোখগুলো মুছে নিয়ে বলে, কই কই আমি কাঁদছি না তো, মনে হয় চোখে কিছু গিয়েছিল রে। আরাফাত ওর বোনের পাশে বসে বলে, আপু তুই আমার বেশি না 2 বছরের বড়, আমি সবই বুঝি। স্যারকে তুই ভালোবাসিস তাই না? নাদিয়া ভাইকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে ভাই, তোর স্যারটাকে আমি ভীষণ ভালোবাসি। জানিস তোর স্যারের মতো বলতার একটাও নেই। রোজ কলেজে গেলেই দেখি একটা মেয়ে তোর স্যারকে ভীষণ মারে, তাও বিনা কারণে। বুঝলাম, আর এতে তোর বুঝি কষ্ট হয়? তা হবে না আবার, ভালোবাসার মানুষকে কেউ আঘাত করলে আমাকেও লাগে বুঝলি। আরাফাত মুচকি হেসে বলে, তাই পুরোপুরি পাগলি হয়ে গেছিস আপু আমার স্যারের প্রেমে। স্যার বাদে অন্য কেউ হলে আমি আজই বাবাকে বলে দিতাম। তবে স্যারের প্রেমে পড়েছিস বলে আর কিছু বলবো না, কারণ আমি জানি স্যার ভীষণ ভালো মনের একজন মানুষ। আন্টি, ও আন্টি, কোথায় গেলে তুমি? দেখো কে এসেছে। টিউবওয়েল থেকে পানি তুলতে তুলতে মিষ্টি কণ্ঠে আন্টি ডাক শুনে রাহেলা বেগম পেছন ফিরে তাকিয়ে চমকে ওঠেন মেহুকে দেখে। ছুটে গিয়ে মেহুকে বুকের মাঝে টেনে নিয়ে বলেন, আরে আমার মেহুমা। হ্যাঁ আন্টি, কেমন আছো গো তুমি? আগের চেয়ে দেখছি বেশ মুটিয়ে গেছো। রাহেলা বেগম শরীরে 3বার থুতু ছিটিয়ে বলে, চুপ, এসব বলতে নেই, নজর লাগবে আবার আমার। তা বল, হঠাৎ এতদিন পর এলি কেন? সেদিন তো চলে গেলি, কত বললাম সাব্বিরের সাথে পড় না মা, কিন্তু শুনলি না। আর কি বলবো আন্টি, যার জন্য রাজশাহী গেলাম সেই বেডাই তো স্কলারশিপ নিয়ে গতকাল চলে গিয়েছে কানাডা, তাই আমিও আবার বগুড়া আসলাম। মানে তোর আবার কোন ব্যাডার লোকে ইটিস পিটিস শুনি? আছে গো আছে, সময় হলেই দেখে নিও। যাই হোক, তোমার ঘরে নাকি একটা চেয়ারও নেই আমাকে বসতে দেওয়ার মতো। রাহেলা বেগম, হুশ, কে বলেছে তোরে? চল ঘরে, কয়দিন আগেই সব নতুন কিনছি বুঝলি। রাহেলা বেগম মেহুকে নিয়ে ভেতরে চলে যায়। মেহু বাসায় ঢুকে দেখতে পায় আগের সেই টিনের 2টো ঘর আর নেই, তার বদলে উঠেছে 4টে ইটের ঘর, ছাদও ঢালাই করা। মনে মনে মেহু বেশ রেগে যায়। সাব্বির ওকে তবে মিথ্যে বলেছিল। রান্নাঘরে কলা পাতায় পিঠা ভাজতে ভাজতে গল্প করছে রাহেলা বেগম আর মেহু। রাহেলা বেগম মেহুর সাথে হাসি মুখে কথা বললেও আদৌ তিনি খুশি নন মেহুর কথা শুনে। তিনি ঠিক করে রেখেছিলেন মেহুকেই তার ঘরের বৌমা করে আনবেন। এর মধ্যে সাব্বির চলে আসে বাসায়। সাব্বিরকে দেখে মেহু রান্নাঘর থেকে বের হয়ে এগিয়ে যায় সাব্বিরের দিকে। তারপর, সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ রে মেহু? কিসের আবার? তোকে বলেছিলাম না তোর বাসায় আসবো, দেখ এসে গেছি। তাতে কি হয়েছে? কিচেনে গিয়ে ওই 2 পয়সার কলা পাতা পিঠে খা। মেহু সাব্বিরকে খোঁচা মেরে বলে, এছাড়া আর কি বা খাওয়াতে পারবি তুই শুনি? আজ বলবো না সেটা, তবে একদিন তোকে সারপ্রাইজ দেবো বুঝলি, ভীষণ বড় সারপ্রাইজ। অপেক্ষায় থাকলাম ভাই, এখন চল কলা পাতা পিঠা খাই, দুজন একসাথে বেশ হয়েছে। রাতে মেহু বিদায় নিতেই সাব্বিরকে রাহেলা বেগম আফসোসের সুরে বলে ওঠেন, আমার স্বপ্ন আর পূরণ হলো না রে বাবা। সাব্বির খেতে খেতে বলে,
কী স্বপ্ন পূরণ হলো না মা? কত স্বপ্ন ছিল মিহুকে তোর বউ করে ঘরে আনমু, কিন্তু আজ মিহু কইল ওর নাকি বয়ফ্রেন্ড আছে, তার জন্যই ও রাজশাহী গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, তাতে কি হয়েছে মা? আর শোনো, যোগ্যতা আর পারফেক্টনেস বলে একটা কথা আছে। তোমার ভানা দেখে আমি অবাক হচ্ছি। মেহু অধ্যাপক, বড়লোক বাবার মেয়ে, আর আমি সামান্য পিয়নের ছেলে। আমার সাথে ওর যায় না, বুঝলে? তোর আর কথা, নিজেকে সব সময় ছোট করে দেখিস কেন তুই? মিহু কত ভালো জানিস না তুই? এমন ভালো মেয়ে বৌমা হিসেবে পেলে কতই না ভালো হতো। ব্যাস মা, আর বলো না তো ওসব কথা। মেহু আমার মতো ছেলের সাথে কথা বলে, সেটাই অনেক। ওকে আমি বোনের নজরে দেখি, বউয়ের নজরে নয়। আর কখনোই ওসব মাথায় এনো না, মেহু ভীষণ কষ্ট পাবে। রাহিলা বেগম ছেলের কথা শুনে থেমে যায়, খানিক চুপ থেকে বলে, আচ্ছা, মিহু কোন ছেলেকে ভালোবাসে সেটাও তুই জানিস না তো আবার? হ্যাঁ জানি, ওই যে তৌফিক ছিল না, আমার বেস্ট ফ্রেন্ড, ওকেই মেহু ভালোবাসে। কি? এখন চুপ করো তো, খাবার খাও। বাবা আসছে না কেন এখনো? তুই খেয়ে গিয়ে ঘুমা, তোর বাবা এলে আমি খাবনি। সাব্বির আর কোনো কথা না বলে খাবার খেয়ে চলে যায় রুমে। রাতে খাবার খেতে বসেছে আরাফাত, নাদিয়া আর ওর বাবা মা। নাদিয়ার বাবা মা দুজনেই চাকুরিজীবী, যার জন্য ছেলে মেয়েকে বেশি সময় দিতে পারেন না। সারাদিনের সব কথা খাবার টেবিলেই সেরে ফেলেন। খাবার খেতে খেতে নাদিয়ার আম্মু বলে ওঠেন, তা নাদিয়া, কলেজ কেমন চলছে তোমার? জি আম্মু, ভালো। তোমার ভাইকে সাব্বির ছেলেটা ঠিক মতো পড়াতে আসছে তো? হ্যাঁ আসছে। এবার নাদিয়ার আব্বু বলে ওঠেন, দেখো নাদিয়া, তোমাদের আমরা আর সময় দিতে পারছি না আমাদের ক্যারিয়ারের জন্য। এটা নিয়ে তোমরা আফসোস করছো না তো? বাবার কথা জবাব নাদিয়া দিতে যাবে তার আগেই আরাফাত বলে ওঠে, বাবা, এটা তো বলা মুশকিল। আমরা ভাই বোন কেমন অনুভব করছি তা তোমরাও একসময় অনুভব করবে, যখন আমরা দুজন চাকরি নিয়ে ভীষণ বিজি থাকবো। ছেলের কথা শুনে থমকে যায় তারা দুজনেই। খাবার খাওয়া বাদ দিয়ে নাদিয়ার আব্বু আম্মু একে অপরের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলে ওঠেন, মানে কি বলতে চাইছো আরাফাত? সিম্পল বিষয় বাবা, তোমরা আজ চাকরির জন্য আমাদের সময় দিতে পারছো না, অথচ এই সময়টা আমাদের তোমাদের সঙ্গে দরকার ছিল। ঠিক তেমনি তোমরা বৃদ্ধ হলে আমরাও তো আর ছোট থাকবো না, চাকরি করব, তখন তোমাদের সঙ্গে প্রয়োজন হলেও সময় দিতে পারবো না। ঠিক তখনই অনুভব করবে তোমরা আমরা ভাই বোন কেমন অনুভব করেছি তোমাদের মতন চাকরিজীবী বাবা মা পেয়ে। হয়তো তোমরা যেমনটা আমরা যেমন ভাই বোন মনে করি, তবে রোজ দেখবে তোমাদের মতোই আমরা দুজনই ডিনারে বসে বলবো, সরি বাবা মা, আর তোমাদের সময় দিতে পারছি না। ভাইয়ের কথা শুনে নাদিয়া চমকে যায়, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে আরাফাতকে টেনে নিয়ে যায় রুমে। এদিকে ছোট ছেলের এমন খোঁচা মারা কথা শুনে খাবার আর মুখে তুলতে পারে না মিস্টার এহসান এবং তার স্ত্রী নাবিহা। আরাফাতকে শাসন করছে নাদিয়া, বেশ কড়া গলায় বলে, বড় হয়ে গিয়েছিস খুব, বাবা মাকে এভাবে তোর খোঁচা মারা কি ঠিক হলো আরাফাত? তারা আমাদের জন্যই তো চাকরি করছে। আপু, তুমি বেশি বুঝবে না। আমি তো কখনোই বা আমার ভালোবাসা পেলাম না, তাদের টাকা আমি কি করব? একসময় আমি নিজেও তো রোজগার করব। তুমি জানো না, আমার স্কুলে সব বন্ধুবান্ধবের মা বাবা আসে টিফিন নিয়ে। কই কোনোদিন আমার বাবা মা গিয়েছিল এসব নিয়ে? নাদিয়া চুপ হয়ে যায়, কি বলবে ভেবে পায় না, তবে অনুভব করে সেই অসহায় অনুভূতি যখন তার সামনেই তার বান্ধবীর বাবা মা তাদের খাবার খাইয়ে দিত। বুকে মোচড় দিয়ে ওঠে নাদিয়া, অবাক চাহনিতে আরাফাতের দিকে তাকিয়ে রয়। ও ভাবতেই পারেনি ওর ভাইও একই অনুভূতির শিকার। আরাফাতকে বুকের মাঝে টেনে নিয়ে বলে, বুঝতে পেরেছি তোর মনের অবস্থা, তবে বাদ দে না ভাই, সবার কপালে কি ওসব জোটে? তেনারা জন্ম দিয়েই শেষ, দায়িত্ব কি তারা বোঝেই না? সেটাই তোদের বুঝালাম আপা, তুই তো বিয়ে করে চলে যাবি শ্বশুর বাড়িতে, তবে আমি আমার বাবা মাকে নিয়েই থাকবো। তবে তাদের সঙ্গে তো দূরেই থাক, এক ঘরে করে রাখবো, প্রতিশোধ নিব আমি। আরাফাত, এসব বলতে নেই ভাই,
যা তোর ঘরে ঘুমা গিয়ে। বুঝেছি, তোর মাথা গরম হয়ে গিয়েছে। আরাফাত বিড়বিড় করতে করতে চলে যায় রুমে। নাদিয়াও হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে আগের ন্যায় স্তব্ধ হয়ে বসে আছেন ডাইনিং টেবিলে এহসান সাহেব ও তার স্ত্রী নাবিহা। পিনপতন নীরবতা ভেঙে এহসান সাহেব বলে ওঠেন, ছেলেটা কি বলল ভেবে দেখেছো নাবিহা? হ্যাঁ, ভাবলাম আর বুঝলাম ছেলে মেয়ের উপর অন্যায় করে ফেলেছি। টাকার পেছনে ছুটতে গিয়ে তাদের রঙিন শৈশবকে মাটি দিয়ে ফেলেছি। তারা কি মাফ করবে আমায়? হয়তো করবে, তবে মনে আফসোসটা ওদের রয়েই যাবে। তো কি করবে বলে ভাবছো? আমি কি চাকরি ছেড়ে দিব নাকি তুমি দেবে? না না, তুমি চাকরি করো, আমি ছেড়ে দিই আমার ব্যাংকের জব। এমনিতেই চাকরিটা হারাম। তুমি তো কলেজের প্রভাষক, কন্টিনিউ করো। তবে তাই হোক। আগামীকাল রিজাইন লেটার জমা দিয়ে দিও। ছেলে মেয়েকে তো আর স্বাভাবিক করতে পারবো না আমাদের সাথে, তবুও তাদের সময় দিতে চেষ্টা করো তুমি। আশা করি ওরা একটু হলেও মেনে নেবে। যাই হোক, খাবারটা খেয়ে নাও, তারপর চলো ঘুমাই, ক্লান্ত ভীষণ। সাব্বির মা, ও সাব্বিরের মা, দরজা খোলো, আয়সা গেছে আমি। রাহেলা বেগম হাসি মুখে দরজা খুলে দেয়। রহিম সাহেবও হাসি মুখে ঘরে এসে বসেন সোফায়। রাহেলা বেগম কিচেন থেকে এক গ্লাস পানি এনে রহিম সাহেবের হাতে দিতে দিতে বলেন, আজ আসতে এত দেরি হলো কেন সাব্বিরের বাবা? জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম? আর বইল না, অফিসে নতুন এক ঝামেলা আয়সা পড়ছিল, তাই দেরি হলো আসতে। রোজ রোজ কী যে হয় সবার, আমারে খালি দৌড়ের ওপর রাখে। তোমারে কতবার কইলাম চাকরি ছাইরা কোনো ব্যবসা শুরু করো। এই যুগে 10,000 টাকায় কি আর চলে বলো? এই চাকরি না ছড়িয়া সাব্বিরের মা, চাকরি আর মাত্র 2 বছর আছে, এরপরই তো 10 লাখ টাকা পামু। ওই টাকা দিয়ে পোলার একটা ভালো চাকরির ব্যবস্থা করবো। বাবার কথাগুলো ঘর থেকে শুনে ফেলে সাব্বির। মুচকি হেসে ঘর থেকে বের হয়ে এসে ওর বাবার সামনে বসে। তারপর বাবার হাত দুটো চেপে ধরে বলে, বাবা, তোমার ছেলের মেধা আছে, চাকরি এমনিতেই পাবো, কোনো প্রকার ঘুষ দিতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তা না হয় থাকলাম, তবু হাতে টাকা রাখা ভালো নয় কি? কখন কোন বিপদ আসে না আসে। রাখো, সমস্যা নেই, তবে কোনো খারাপ কাজে ওই টাকা নষ্ট করবে না। আচ্ছা বাপজান, তা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, তুমি খেয়ে নাও। রহিম সাহেব ছেলের মাথায় হাত দিয়ে বলে, আমি জানি বাবা, আজকের যুগে 100 টাকা হাত খরচে কিছুই হয় না, বেশি দিতে গিয়েও পারি না, সংসারে টান পড়ে, রোজ তো ওই সব তরকারি খাইতে কষ্টও হয় বাপজান। আরে ধুর বাবা, কী সব বলো না তুমি। যাও ফ্রেশ হয়ে এসে খেতে বসো, আমি ঘরে গেলাম, ঘুমাবো। রহিম সাহেব বুক পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিয়ে বলে, এইটা রাখো, আজকে আমার একজন বকশিস দিছে, এটা দিয়েই কিছু লাগলে খরচ কইরো। সাব্বির টাকাটা হাতে নিয়ে চলে আসে রুমে, আর রহিমও যান ফ্রেশ হতে, ক্ষুধা পেয়েছে যে তার। কলেজ ক্যাম্পাসে বসে আছে মেহু, সামনেই দাঁড়িয়ে আছে নীলা। দুজনে চোখাচোখি হতেই দুজনেই অভিমানে চোখ নামিয়ে নেয়। নীলা তো এক ধাপ এগিয়ে মুখটা গোমড়া করে একপাশে ফিরে বলে ওঠে, বাবা, আজকে কাকে দেখছি ক্যাম্পাসে আমি? তুই কোন এলিয়েন? মজা নেস কুত্তি, আমি মেহুই, আমার দিকে আবার তাকা না। না না, তোর দিকে তো তাকাবো না আমি। তুই একটা ভিখারি বাচ্চার জন্য আমাকে ভুলে গেছিলি, চলে গেছিলি রাজশাহী। আরে বাদ দে না, আবার তো ফিরে এসেছি, সে যাই হোক, তুই আবার ভিখারির বাচ্চা কাকে বলছিস? থাকার ঢং করা লাগবে না, এদিকে এগিয়ে আয়, কতদিন হলো তোকে জড়িয়ে ধরি না আমি। মেহু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নীলাকে। খানিকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর দুজন স্বাভাবিক হয়ে আমতলায় গিয়ে বসে। এখন বলতো তুই হঠাৎ এখানে কেন? কেন মানে, আমি তো গতকালও এসেছিলাম। হিয়ালি না করে সত্যিটা খুলে বলতো, তোর আবার কোনো উদ্দেশ্য নেই তো? আমার আবার কি উদ্দেশ্য থাকবে শুনি? রাজশাহী যার জন্য গেলাম সেই বেডাই তো কানাডা চলে গিয়েছে, আমি একা ওখানে কি করতাম বল?
তাই চলে এলাম আবারও নিজের শহরে। মানে আমাদের তোর মনে পড়েনি? তোর বেডা না থাকায় ফিরে এসেছিস, যা করতি, তোর সাথে আর কোনো কথাই নেই। আরে আরে রাগ করিস কেন, মজা করছিলাম তো। তাই এবার বলতো, কলেজের টপার ছেলে নাকি মেয়ে? ছেলে। শালাকে আমি কত চেষ্টা করলাম টপকানোর, পারলাম না রে। আরে না পারার কারণেই শালাকে সামনে পেলেই অপমান আর মার দিই। কি বলিস, টপারকে মারিস? তা সেই টপার তোকে কিছু বলে না? কি বলবি শুনি? শালা তো আস্ত একটা পিয়নের ছেলে। ওর কি কোনো যোগ্যতা বা পাওয়ার আছে আমাকে কিছু বলার? তাও কথা। যাই হোক, তুই এখানেই থাকতো, একটু আমি দেখে আসি ওই শালা সাব্বির আসছে না কেন। মেহুর মুখ থেকে সাব্বির নামটা শুনে নীলা মনে মনে হেসে ওঠে আর ঠিক করে মেহুর সামনেই ওকে ইচ্ছে মতো মারবে আজ। কলেজ গেট দিয়ে সাব্বির ক্যাম্পাসে প্রবেশ করতেই কোথা থেকে রাহাত দৌড়ে এসে সাব্বিরের টি শার্টের কলার চেপে ধরে বলে, ওই সালা, গতকাল মেহুর সাথে তোর এত কিসের আলাপ হয়েছিল রে? কই কই কিছু না তো ভাই। সালা মিথ্যা বলছে রাহাত, আমি নিজের চোখে দেখেছি। সালারা কি সুন্দর খিলখিল করে হেসে হেসে কথা বলছিল। আমার তো মনে হচ্ছে মেহুর সাথে এর কোনো কিছু চলছে। সাকিলের কথা শুনে রাহাত জোরে এক ধমক মারে ওকে। তারপর সাব্বিরের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, শোন, তোকে বারণ করে দিচ্ছি, এক্ষুনি মেহুর থেকে দূরে দূরে থাকি, বুঝলি? কিন্তু ভাই, মেহু আমার ছোটোবেলার বেষ্টু। তাছাড়া আপনার কি হয় মেহু শুনি? বোন নাকি বউ যে আপনার কথা শুনে দূরে থাকবো আমি ওর থেকে? সাব্বিরের কথা শুনে রাহাত রেগে গিয়ে মারতে নেবে তার আগেই রাহাতের পেছন থেকে মেহু বলে ওঠে, কিরে রাহাত, তুই দেখছি একটুও বদলাসনি, আবারও সেই আগের মতো মারামারি করছিস? রাহাত লজ্জায় লাল হয়ে পেছন ফিরে তাকায় মেহুর দিকে আর বলে, কি করবো বলো, তোমার জন্য একটু আধটু করতেই হয়। এই সালাকে বুঝাচ্ছিলাম যেন তোমার আশেপাশে না আসে। ও বাবা, তাই নাই, কিন্তু তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার জানু আছে রে, তোর কোনো চান্সই নেই। তাই বলছি কি, হুদাই টাইম ওয়েস্ট করিস না আমার পিছনে, বা আমাকে বল বিয়ে করিয়ে দিবেনে সুন্দরী মেয়ে দেখে। রাহাত ক্রোধের স্বরে বলে, আমার দরকার নেই সুন্দরীর, আমার দরকার শুধু তোকে। কম ভালোবাসি আমি তোকে সেই ছোটবেলা থেকে, তবুও কেন আমাকে বুঝতে চাস না তুই মেহু? এই চুপ, আর একটা কথা বলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব, বলে দিলাম। এই সাব্বির, দোস্ত আয়। সাব্বির মেহুর সাথে চলতে শুরু করে। দুই গালে হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে সাব্বির। সামনে নীলা রাগী চোখে দাঁড়িয়ে, পাশে মেহু কিছুটা অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই নীলা, সাব্বিরকে মারলি কেন তুই? আর সাব্বির, তুই কিছু করেছিস যার জন্য ও মারল তোকে? মেহু, তুই চুপ কর তো। ওই শালা ভিখারির বাচ্চার জন্য গতকাল আমার বাবাকে তোর বাবা অপমান করেছিল। এই ভিখারির বাচ্চা তোকে কে বলেছিল বিচার দিতে মেহুর বাবার কাছে? আমি কখন বিচার দিলাম? বরং আমাকে তো স্যার ডেকে নিয়ে গিয়েছিল। শালা, একদম কথা বলবি না। এমনিতেই তোকে আমি দেখতে পারি না, তার উপর বারবার কেন তুই আমার সামনে আসিস বলতো? তোর জন্য বাবা আমাকে গতকাল অনেক বকেছে। তোকে আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ তুই কলেজ থেকে বেরিয়ে যা। আপনার সমস্যা হলে আপনি আসতে পারেন, আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, কলেজটা আপনার বাবার নয় যে আপনার কথায় আমি চলে যাব। নীলা রেগে সাব্বিরকে মারতে হাত ওঠাতে নিলেই তার আগে সাব্বির সেই হাতটা ধরে ফেলে। আর নীলা মেহু কেউ কিছু বুঝে ওঠার আগেই নীলাকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে। থাপ্পড়গুলো এতটা জোরে মেরেছিল যে নীলা দূরে ছিটকে যায়, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাব্বির ওসবে পাত্তা না দিয়ে আরও ক্ষিপ্ত হয়ে নীলা চুলের মুঠি চেপে ধরে টেনে তোলে। তারপর, কেমন লাগে রে জমিদারের মেয়ে, দিনের পর দিন আমাকে মেরেছিলি, আজ তোকে মারতাম না, বাট অনেক বেশি বার বেড়ে গিয়েছিলিস তুই। নেক্সট টাইম আমার সামনে আসিস না, মেরে দেবো একদম। কথাটা বলে নীলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় সাব্বির। এদিকে সাব্বিরের মতো শান্ত ছেলের এমন রূপ দেখে মেহু খানিকটা নয় বেশ ভয় পেয়ে যায়। নীলাকে তুলতে তুলতে বলে, এ কাকে দেখলাম রে নীলা? এই সাব্বির এমন রাগী হয়ে গিয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না। নীলা মেহুর কথা শুনতে পেয়েছে কিনা জানে না, তবে দু চোখে অন্ধকার দেখছে সে। থরথর করে কাঁপছে ওর হাত পা। মেহু এক হাতে নীলাকে চেপে ধরে আশেপাশে তাকায়।
পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে যায়। সবাই চোখেই কৌতূহল। মেহু সবাইকে এমন চেয়ে থাকতে দেখে রেগে গিয়ে চিৎকার করে বলে, আরে সবাই এভাবে চেয়ে না থেকে এগিয়ে আসো না, হেল্প করো আমায়, নীলাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো নাকি? মেহুর এমন কথা শুনে পুরো ক্যাম্পাস হেসে উঠে চলে যেতে থাকে। তাদের মধ্য থেকে কেউ কেউ বলতে থাকে, ঠিকই করেছে আজ সাব্বির, সহ্য সীমা থাকে, মেয়েটা তো অতিক্রম করে ফেলেছে। মেহু ওদের কথা শুনে চুপ হয়ে যায় আর বুঝতে পারে সেদিন নীলা কাকে রোজ মারার কথা বলেছিল। পুরো একটা দিন নীলা চোখে আধার দেখতে থাকে। নাহিয়ান সাহেব নিশ্চুপ হয়ে মেয়ের পাশে বসে আছেন। তিনি এখনও জানেন না নীলার কি হয়েছে। খানিক আগে মেহু নীলাকে ওদের বাসায় দিয়ে গেছে। রাত 10টা। নীলা কিছুটা স্বাভাবিক হতেই নাহিয়ান সাহেব ক্রোধের দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলে, নীলা, বলো তো মা, তোর আজ কি হয়েছিল? এভাবে আজ সারাদিন তুই চুপ করে থাকলি কেন? নাহিয়ান সাহেবের কথা শুনে নীলা থরথর করে কাঁপতে থাকে। ওর বারবার চোখের সামনে ভাসতে থাকে সাব্বিরের মারা সেই থাপ্পড়গুলোর কথা। মেয়েকে এমনভাবে কাঁপতে দেখে নাহিয়ান সাহেব মেয়েকে জড়িয়ে ধরেন। বাবার বুকে মাথা রাখতেই নীলা হু হু করে কেঁদে ওঠে। নাহিয়ান সাহেব ভীষণ অবাক হন, সাথে রেগেও যান বেশ। মেয়েকে বুক থেকে তুলে কড়া কণ্ঠে বলেন, নীলা, এবার আমি ভীষণ রেগে যাচ্ছি, কিন্তু তোমার এসব হেয়ালিপানা আমার আর একটুও সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি বলো, তোমাকে কে মেরেছে? গালে এমন কালো 5 আঙ্গুলের দাগ কেন? আমাকে বাবা ওই ভিখারির বাচ্চা সাব্বির মেরেছে। মেয়ের মুখ থেকে সাব্বিরের নামটা শোনা মাত্রই নাহিয়ান সাহেব গর্জে ওঠেন। কি? ওই ভিখারির বাচ্চা তোকে মেরেছে? ওকে আমি ছাড়বো না মা, তুই চিন্তা করিস না একদম। ওকেও আগামীকাল আমি মেরে পুঁতে ফেলবো একদম। নাহিয়ান সাহেবের কথা শুনে নীলা খানিকক্ষণ চুপ থেকে বলে, বাবা, তা করলে হয় বলো? ওকে না মেরে ওর বাবার চাকরিটা কেড়ে নিলেই তো হয়। জানোই তো ওর বাবা তোমার অফিসের পিয়ন। নাহিয়ান সাহেব মেয়ের কথা শুনে মুচকি হাসেন। তিনি বুঝে গিয়েছেন মেয়ে কেন এই কথা বলল। ভিখারিদের শায়েস্তা করার একমাত্র উপায় হলো ভিক্ষা দেওয়া বন্ধ করা। নাহিয়ান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না মা, আমি ওর বাবাকে এমনভাবে অপমান করব যা তুই চিন্তাও করতে পারবি না। এই না হলে আমার বাবা শালা আমাকে মারে, ওর কি যে করব আমি। তুই একদম চিন্তা করিস না মা, আমি ওর বাবাকে এমনভাবে অপমান করব যা তুই ভাবতেও পারবি না। বাবা, তুমি তোমারটা করো, এদিকে আমি আমারটা করছি। সাব্বির তোর জন্য চরম খারাপ অবস্থায় অপেক্ষা করছে। রাহেলা বেগম অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন সাব্বির কিছুই মুখে দিচ্ছে না। বারবার প্লেটের মাঝে হাত দিতে গিয়েও থেমে যাচ্ছে। ছেলের এমন অস্বাভাবিক আচরণ দেখে রাহেলা বেগম বলে ওঠেন, কি রে বাবা, তুই প্লেটে হাত দিতে গিয়েও হাত সরিয়ে নিচ্ছিস কেন? সেদিন না বাসায় মোরগের মাংস খেতে চাইলি, সেটাই তো রেঁধেছি, তবুও এমন করছিস কেন? তরকারি পছন্দ হয়নি? না, এমনি আম্মু, আসলে আমার খেতে ইচ্ছে করছে না। আমি আজ উঠি কেমন? না খেয়ে ছেলে উঠে যেতে চাওয়ায় রহিম সাহেব খাবার খেতে খেতেই বলেন, সাব্বির, খাওয়া দাওয়া করে তারপর উঠে যাও, পাতে ভাত রেখে উঠতে নেই। কিন্তু বাবা, আমি যা বলেছি করো, খাওয়া শুরু করো। রাগেলা, ঝোল দাও একটু, মাংস রান্না দারুণ হয়েছে। রাহেলা বেগম স্বামীর প্রশংসা শুনে খুশিতে গদগদ করে ওঠেন। সাব্বিরও উপায় না পেয়ে খাবার খেতে শুরু করে আর বারবার মন খারাপ করতে থাকে কেন রাগের মাথায় মেয়েটাকে থাপ্পড় মারতে গেল। সকাল সকাল নাদিয়া ঘুম থেকে উঠে কিচেনে যেতে থাকে। এটাই ওর রোজকার ডিউটি। প্রথমে বাবা মার জন্য চা, তারপর ছোট ভাই আর নিজের জন্য পরোটা বানানো। কিন্তু নাদিয়া কিচেনে গিয়েই অবাক হয়ে যায় ওর আম্মু নাবিহাকে দেখে। নাবিহা বেগম ময়দা মাখতে মাখতে মেয়েকে বলেন, কি হলো নাদিয়া মা, এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছো যে? কিছু লাগবে? হ্যাঁ, তোমার না অফিস আছে? দাও, এসব আমি করছি। অফিস আর নেই, ওটা ছেড়ে দিয়েছি রে মা। যাই হোক, যাও তুমি রুমে, আমি বানাচ্ছি। নাদিয়া ওর মায়ের পাশে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, কেন শুধু শুধু আরাফাতের কথা কি সিরিয়াসলি নিচ্ছ? যাও, আমি বানিয়ে দিচ্ছি। 2-1 দিনের পরিবর্তনে আবার আরাফাতের খারাপ লাগবে। নাবিহা বেগম মেয়ের কাঁধে হাত রেখে বলে, না মা, আমি সত্যি গত রাতে ইমেল করে আমার রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছি। আমি আর চাকরি করছি না, আমি এখন গৃহিণী আর তোমাদের গুড আম্মু।
নাদিয়া মুচকি হেসে চলে আসে রুমে। ও এটাই তো চাইতো। তবে সাব্বিরের কথা ভেবেই নাদিয়ার হাসি উধাও হয়ে যায়। কেননা রোজ সাব্বিরের জন্য নাস্তা আর দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সাব্বিরকে দেখা হয়তো আর হবে না। ব্রেকফাস্টে বসে এহসান সাহেব ছেলে আরাফাতের দিকে তাকিয়ে বলেন, আরাফাত, রেডি হয়ে এসো, আমরা একসাথে স্কুল যাব। তোমার বিষয়ে কথা বলার ছিল। কি যে বলো না বাবা, তোমার না কলেজ আছে? আমি যাবো নি একাই। এহসান সাহেব কোমল স্বরে বলেন, দেখতে দেখতে স্কুল জীবন তো শেষ করে ফেলছো। আমি বাবা হিসাবে গুটি কয়েকদিনই তোমাকে স্কুলে রেখে এসেছি। এখন আমাকে সুযোগ দাও তোমাকে শেষ কয়েকটা দিন রোজ স্কুলে নিয়ে যেতে। আসলে মানুষ মাত্রই ভুল বাবা। আমাদের চোখে চাকরি সব ছিল, তবে আমাদের ভুল ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, লাস্ট চান্স, এরপর আর করো না। এহসান খান আর তার স্ত্রী নাবিহা দুজনেই হাসেন, সাথে নাদিয়া আর আরাফাতও। বাবা ছেলে একসাথে বের হয়ে যায় বাসা থেকে। নাদিয়া আর ওর আম্মু নাবিহা বেগম দুজনেই সোফায় বসে। এমন সময় নাদিয়া সোফা থেকে কিচেনের দিকে যেতে নেবে, অমনি নাবিহা বেগম বলে ওঠেন, আরে মা নাদিয়া, কিচেনের দিকে যাচ্ছিস যে? কিছু খাবি তো আমাকে বল, আমি বানিয়ে আনছি। না মানে মা, আমি কিছু খাবো না। তবে কিচেনের দিকে যাচ্ছিস যে? আসলে আরাফাতের শিক্ষক 26 স্যার আসছে না, তার জন্যই নাস্তা বানানোর জিনিসগুলো গোছাতে যাচ্ছি। নাস্তায় তো চা আর বিস্কুট দিলেই হয়, এতে আবার কি গোছানোর আছে? তিনি স্পেশাল আম্মু, তাই তাকে ওসব খেতে দেই না। রোজ ভিন্ন ভিন্ন পদের নাস্তা দেই। নাবিহা বেগম মেয়ের কথায় ভুরু কুঁচকে তাকান, তারপর বলেন, ওকে, তোমার যা ইচ্ছে করো, সাহায্যের প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি আছি তোমার পাশে। নাদিয়া ওর আম্মুর কথা শুনে খুশিতে গদগদ করতে করতে চলে যায় কিচেনে। নাবিহা বেগম মুচকি হাসতে গিয়ে গম্ভীর হয়ে যায়, কেননা তিনিও একসময় তার শিক্ষকের জন্য নাস্তা বানাতে মুখিয়ে থাকতেন, আর সেই শিক্ষকই আজ তার হাজব্যান্ড। আঁতকে ওঠেন তিনি। অজানা ভয় তার মনে দোলা দিতে থাকে, মনে প্রশ্নের উকি দিতে থাকে। তার মতোই তার মেয়েও তো আবার ভাইয়ের শিক্ষকের প্রেমে মজল না তো। সোফা থেকে উঠে দাঁড়ান তিনি। ধীর পায়ে কিচেনের দরজার আড়ালে গিয়ে ভেতরে চোখ দিতেই দেখতে পান নাদিয়া খুশিতে নাচতে নাচতে কী সব যেন ইউটিউবে দেখছে আর খাতায় নোট করে নিচ্ছে। নাবিহা বেগম বোঝেন তার মেয়ে নতুন কোনো রেসিপি ইউটিউব দেখে নোট করে নিচ্ছে। পুনরায় সোফায় এসে বসেন, চায়ের কাপে চুমুক দিয়ে চোখটা বুজে ফেলেন। তিনি ভাবতেই পারেনি তার মতোই তার মেয়ে হবে। নাহিয়ান সাহেব বেজায় রেগে ম্যানেজারের রুমে ঢুকতেই ম্যানেজার দাঁড়িয়ে যায়, কিছুটা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, স্যার, হঠাৎ আপনি আমার কেবিনে কিছু বলবেন? আমাকে বললেই আমি চলে যেতাম। অফিসের পিয়নকে দেখছি না যে? রহিম সাহেবকে স্যারের চা আনতে পাঠিয়েছি। বেশ করেছেন। এখন শুনুন, তাকে দেখলে সাথে সাথে আমার রুমে পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ, রিজাইন লেটার তৈরি করুন একটা। রিজাইন লেটার? জি হ্যাঁ। কিন্তু কার নামে স্যার? আমার জানা মতে অফিসের সবাই নিয়ম মেনে চলছে এবং সবাই বেশ স্কিলফুল। পিয়নের নামে রিজাইন লেটার তৈরি করুন, তাকে আজই অফিস থেকে বহিষ্কার করা হবে। কি বলছেন স্যার এইসব? রহিম সাহেবকে চাকরিযুক্ত করার কোনো কারণই নেই। তিনি যথেষ্ট সৎ এবং পারিশ্রমিক। তাছাড়া তিনি এই অফিসে আগের মালিকের অধীনেও কাজ করে গিয়েছেন। এই অফিসে শুরু থেকে তিনি আছেন। জাস্ট সেট আপ ম্যানেজার সাহেব, আপনাকে যা বলেছি তাই করুন, নয়তো নিজের নামেও একটা রিজাইন লেটার তৈরি করে ফেলুন। কথাটা বলে নাহিয়ান সাহেব নিজের কেবিনে চলে যায়। অফিসের বসের এবং হুঙ্কার এতক্ষণে পুরো অফিসের সবাই শুনে ফেলেছে। সবাই কাজ ফেলে একজোট হয়ে ম্যানেজার রুমে হট্টগোল শুরু করেছে। তাদের একটাই দাবি, পিয়ন রহিম সাহেব অফিসে না থাকলে তারাও চাকরি করবে না। তাদের সাথে একমত হয়েছে ম্যানেজারও। সবার রিজাইন লেটার তৈরি করতে থাকেন তিনি। এদিকে রহিম সাহেব চা নিয়ে ম্যানেজারের রুমে ঢুকতেই দেখেন অফিসের সকল স্টাফ ম্যানেজারের রুমে। রহিম সাহেব চায়ের কাপ টেবিলে রেখে বলে ওঠেন, কি হয়েছে স্যার? সবাই কাজ ছাড়াই এইখানে কি করে? আপনাকে বস ডেকেছে তার কাছ থেকে। আগে ঘুরে আসুন রহিম সাহেব, তারপর নয় সব বলছি।
রহিম সাহেব কথা না বাড়িয়ে নাহিয়ান সাহেবের কেবিনে নক করতে নাহিয়ান সাহেব হুঙ্কার ছাড়েন। ভেতরে আসুন জনাব রহিম সাহেব। স্যার আমাকে ডেকেছিলেন? জি, আপনাকে ডেকেছিলাম। আপনাকে আমি আর অফিসে রাখতে চাচ্ছি না। আপনি দয়া করে অফিস থেকে রিজাইন দিয়ে চলে যান। রহিম সাহেব বসের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন স্যার? আমি কি কোনো ভুল করেছি? করলে মাফ করে দেন স্যার। চাকরিটা গেলে আমরা পথে বসবো। ওইসব জানি না আমি রহিম সাহেব। আমি আঁক হচ্ছি আপনার মতো ভিখারি ছেলে কিভাবে আমার মেয়ের গায়ে হাত তোলে। দূর হয়ে যান সামনে থেকে। ম্যানেজার সাহেব রিজাইন লেটার নিয়ে আসুন রুমে। বসের ডাক শুনে ম্যানেজার রিজাইন লেটার নিয়ে এসে বসের টেবিলের ওপর রাখতেই নাহিয়ান সাহেব ভুরু কুঁচকে বলে, এ কি, এখানে এতগুলো লেটার কেন? আমি তো শুধু পিয়নেরটা লিখতে বলেছি। স্যার, অফিসের সবাই রিজাইন লেটার পাঠিয়েছে। তারা কেউ চাকরি করবে না এই অফিসে, এমনকি আমিও। নাহিয়ান সাহেব স্তব্ধ হয়ে যান। তার চেহারার কণ্ঠ থেকে রাগী ভাবটা উধাও হয়ে যায়। বদলে ভর করে ভয়। হ্যাঁ, লোনের ভয়। অফিসের নাম করে তিনি 100 কোটি টাকা লোন নিয়েছিলেন ব্যাংক থেকে। একসাথে এতগুলো কর্মী চলে গেলে তিনি নিঃস্ব হয়ে যাবেন। কি বলছেন ম্যানেজার সাহেব? হঠাৎ আপনারা এমন সিদ্ধান্ত নিলেন কেন? অফিসে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি, বা বেতন কম দিচ্ছি কি আমি? ওইসবের চেয়েও বড় কিছু করতে চাচ্ছেন স্যার। আপনি আমাদের অফিসের অভিভাবক। আমাদের ক্লান্ত সময়ে খুশি রাখার মানুষ রহিম সাহেবকে চাকরি থেকে বের করে দিচ্ছেন, যার জন্য আমরাও চলে যাচ্ছি স্বেচ্ছায়। কিন্তু এইসব কিন্তু কিছুই নেই স্যার। আমাদের চাকরির সিকিউরিটি মানি হিসাবে 10 লাখ টাকা করে নিয়েছেন। সব দিয়ে দেন, আমরা চলে যাচ্ছি। সাথে অফিসের নিয়ম অনুযায়ী পিয়ন রহিম সাহেবে এই অফিসে দীর্ঘ 30 বছর চাকরি করেছেন। পেনশন সহ বোনাস হিসাবে তিনি পাবেন 15 লাখ টাকা। সেটাও তাকে বুঝিয়ে দিন। নাহিয়ান সাহেব এবার ঘামতে শুরু করেন। এসির মাঝেও ঘাম দিয়ে গোসল করে ফেলেন। তার মাথায় এত কিছু ছিলই না। সব ধারণার বাইরে রাগের মাথায় তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এতক্ষণ চুপ থাকলেও এবার রহিম সাহেব মুচকি হেসে মুখটা খোলেন। স্যার, কিছু বলছেন না যে? কলেজে ছেলে মেয়ের কাহিনী নিয়ে আমাকে চাকরিচ্যুত করতে যাচ্ছেন? আমি সব খোঁজই নেই ছেলের কলেজে। আমি জানি আপনার মেয়ে আমার ছেলেকে রোজই মারে, তাও বিনা কারণে। আপনার মেয়ে বলে আমি আমার ছেলেকে বারণ করি কিছু না বলতে। তবে আগামীকাল নাকি সে আপনার মেয়েকে মেরেছে, যার কারণে আমি দেখছি ও খেতে পারেনি রাত। বারবার নিজের হাতের দিকে দেখছে আর আফসোস করছে। নাহিয়ান সাহেব থমকে যান। নিজের চেয়ার ছেড়ে দৌড়ে গিয়ে রহিম সাহেবের পা জড়িয়ে ধরতে যাবেন, তার আগেই রহিম সাহেব নাহিয়ান সাহেবকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলেন, ছেলে মেয়ের ঝামেলা তাদের মাঝে রাখাই উত্তম স্যার। যাই হোক, আমি তবে আসছি। আর ম্যানেজার সাহেব, আপনার চাকরি ছাড়লে পরিবারকে খাওয়াবেন কি? আমি না হয় পেনশনের টাকায় চলে যাব। আমাদেরও সিকিউরিটি মানি আছে রহিম সাহেব, তা নিয়ে নয় কোনো বিজনেস করব না। তবুও আপনাকে ছাড়া এই অফিসে কাজ করব না, কেননা আপনি হলেন আমাদের কাজ করার অনুপ্রেরণা, আমাদের শান্তি সঞ্চয় আর ধৈর্য ধরা করার পাওয়ার হাউস। নাহিয়ান সাহেব দ্রুত টেবিলের ওপর থাকা সবগুলো রিজাইন লেটার ছিঁড়ে ফেলে বলে, আমাকে ক্ষমা করুন রহিম সাহেব আর ম্যানেজার সাহেব, আপনারা আপনাদের ডেস্কে চলে যান। কাউকেই রিজাইন দিতে হবে না। আমাকে ক্ষমা করুন সবাই। ম্যানেজার সহ সকল স্টাফ মুচকে হেসে চলে যায়। তাদের ন্যায় রহিম সাহেবও চলে যান স্টাফদের ডেস্কে তাদের কি দরকার তা পূরণ করতে। সবাই চলে যেতেই নাহিয়ান সাহেব ধপ করে নিজের চেয়ারে বসে পড়েন। বুকের ধুকপুকানি ক্রমশ কমতে থাকে। শান্তি অনুভব করতে থাকেন তিনি। তবে ভয় কিছুই কাটেনি তার, বরং বেড়ে গিয়েছে। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো ছেলে মানুষই বা রাগের মাথায় কিছু করে বসবেন না। কলেজের ক্যাম্পাসে একটা ছেলেকে হন্যে হয়ে খুঁজছে নীলা। সে সাব্বিরকে নয়, আশিক। হ্যাঁ, আশিককেই খুঁজছে আজ নীলা। হন্যে হয়ে খুঁজতে খুঁজতে পেয়ে যায় আশিককে কলেজের পেছনের ভাঙা পরিত্যক্ত একটা লাইব্রেরির কক্ষের সামনে। দ্রুত পায়ে নীলা আশিকের সামনে গিয়ে বলে ওঠে, আশিক। আশিক মাথা তুলে তাকায় নীলার দিকে। নীলাকে দেখে আশিক অবাক হয়। সাথে হলুদ হয়ে যাওয়া দাঁতগুলো বের করে এক হাসি দিয়ে নীলাকে বলে ওঠে, আরে ফুলটুসি, তুই এখানে? নীলা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, হাসিস না তো। এত দূর থেকেও
তোর মুখে গন্ধ পাচ্ছি আমি। ছি, কতদিন ব্রাশ করিস না তুই? এই চুপ কর তো, আমার ব্যক্তিগত বিষয় সেগুলো। এখন তুই বল, কোন সাহসে তুই আমার ডেরায় আসলি? এই রাহাত, কোথায় রে তুই? শালিকে এখানে আসতে দিয়েছিস কেন? পেছন থেকে রাহাত হাসতে হাসতে বলে, আরে বস, শালিকে আজ খেয়ে দিব ভেবে আসতে দিয়েছি। আজই সুযোগ, শালিকে খেয়ে দিই। খুব দেমাগোর। রাহাতের কথা আশিক হুঙ্কার ছাড়ে। শালা, তোর এত বড় সাহস, আমার মালের দিকে চোখ দিয়ে তাকাস? আমি কথাটা বলে আশিক খালি মদের বোতল নিয়ে রাহাতকে মারতে যাবে, তার আগেই নেশায় বুঁদ হয়ে থাকা আশিককে রাহাত হুট করেই পকেটে থাকা চাকু বের করে মেরে বসে আশিকের গলায়। ঘটনার আকস্মিকতায় রাহাতও চমকে যায়। রাহাতের সাথে থাকা আবির আর শাকিলও চমকে গেলেও সামনে থাকা নীলাকে খপ করে ধরে ফেলে। রাহাত স্বাভাবিক হয়ে যায়, আশিকের রক্তাক্ত দেহ লুকিয়ে ফেলে। নীলার দিকে তাকিয়ে রাহাত শয়তানের হাসি দিয়ে এগিয়ে আসতে থাকে। রাহাতকে এগিয়ে আসতে দেখে নীলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অতিরিক্ত ভয়ে চিৎকার করতেই ভুলে যায়। রাহাত ততক্ষণে নীলা চুলের মুঠি শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় কুকিয়ে ওঠে নীলা। রাহাত দাঁত কিরমির করে বলে, সারি, তোকে আজ পেয়েছি। অনেক দিন হলো তোকে খেতে ইচ্ছে করছিল, কিন্তু খেতে পারিনি। আজ যেহেতু আশিককে মেরে দিয়েছি, তাতে তোকে খেতেই বারণ নেই। আর আজ তোকে খেয়ে মেরে ফেলতেই হবে, কারণ তুই হলি একমাত্র প্রমাণ। তোকে না মারলে আমি ফেঁসে যাব। আরে দোস্ত, বক বক বাদ দে, শালিকে ধর, কোলে তুলে নিয়ে যাই। ভেরোতে শরীর এত দারুণ ঘেরান আসছে, সাপ তো ফুঁসে উঠে গেছে রে। হ্যাঁ হ্যাঁ রাহাত, চল চল, শালিকে খেয়ে ভেগে যেতে হবে দ্রুত। রাহাতরা নীলাকে পাঁজা কোল করে লাইব্রেরির দিকে নিয়ে যেতে নেবে, তার আগে সাব্বির হাতে মোটা একটা লাঠি নিয়ে এসে দাঁড়ায় ওদের সামনে। তারপর কিছু বলতে না দিয়ে মারতে শুরু করে রাহাতদের। নীলার ততক্ষণে হুঁশ ফিরেছে। জোরে জোরে চিৎকার করতে থাকে সে। নীলার চিৎকারে ছুটে আসে সবাই, সাথে মেহুও। মেহুকে দেখে নীলা দৌড়ে গিয়ে বলে, খুন করেছে ওরা, আশিকের খুন করেছে। কথাগুলো বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে নীলা। সাব্বিরকেও সবাই থামিয়ে দেয়। নিশ্চুপ অপরাধীদের মতো বসে আছে সাব্বির। কয়েকজন পুলিশ সাব্বিরকে কিছু কথা জিজ্ঞেস করে। আশিকের লাশ নিয়ে চলে যায়, সাথে রাহাতদেরকেও। অনেকেই ভাবছেন সাব্বির কিভাবে ওখানে গেল। আসলে নীলার কাছে ক্ষমা চাইতেই সাব্বির নীলার পিছু পিছু গিয়েছিল কলেজের পেছন দিকে, কিন্তু হঠাৎ স্যার ডাকায় কথা বলতে নিয়েছিল সেখানে। আর ততক্ষণে রাহাতরা অঘটন ঘটিয়ে ফেলে। মাথার কাছে কারো উপস্থিতি টের পেয়ে সাব্বির মাথা তুলে তাকায়। নীলার বাবা নাহিয়ান সাহেব দাঁড়ানো। সাব্বির মাথাটা আবারও নিচু করে ফেলে। নাহিয়ান সাহেব চুপচাপ সাব্বিরের পাশে বসে কাঁধে হাত রাখে। সাব্বির এক পলক নাহিয়ান সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, আঙ্কেল, আমাকে ক্ষমা করে দেবেন। সেদিন অধ্যাপক আবদুল্লাহ স্যারের রুমে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আসলে তিনি আমাকে ভীষণ ভালোবাসেন, যার কারণে তিনি মেনে নিতে পারেননি নীলার মারা থাপ্পড়ের ঘটনা। ওসব ভুলে যাও বাবা সাব্বির, আমি নিজেও ভুল ছিলাম। তোমাকে বাজে কথা বলেছিলাম, আসলে পরে আমি বুঝেছি ভুল ছিলাম আমি আর আমার মেয়েই। তোমার বাবার মতো তুমিও সৎ এবং ভীষণ ভালো একজন ছেলে। তোমার সাথে আমার মেয়ে এতকাল যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। ওসব ভুলে যান আঙ্কেল, জীবনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দেওয়ার জন্য। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে আসে দুজনে। নাহিয়ান সাহেব সাব্বিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আজ চলি, মেয়েটাকে হসপিটালে নিতে হবে। তুমি একদিন এসো বাবা আমার বাসায়। জি আচ্ছা আঙ্কেল। নাহিয়ান সাহেব চলে যায়। সাব্বিরও উঠে পড়ে। অনেক সময় হয়ে গিয়েছে। আরাফাতকে পড়াতে যেতে হবে তো। আজ মাসের শেষ দিন, বেতনটাও নিতে হবে। আরাফাতদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই নাবিহা বেগম দরজা খুলে দেন। নাবিহা বেগমকে দেখে সাব্বির সালাম দেন, কিন্তু নাবিহা বেগম সালামের জবাব না দিয়েই চলে যান ভিতরে। সাব্বিরের কিছুটা লজ্জা লাগলেও দরজা লাগিয়ে চলে যায় আরাফাতের রুমে। পড়ার টেবিলে আরাফাতকে পড়াতে পড়াতে সাব্বির বলেই বসে, আরাফাত, বাসায় তোমার বড় আপু নেই কেন স্যার? এমনি, রোজ তো নদিয়া দরজা খুলে দেয়, আজ দেখলাম আন্টি খুলে দিল, তাই অবাক হয়েছে আর কি। আপু আছে রুমে।
সাব্বির ছোট করে ওহ বলে আবারও পড়াতে থাকে। এদিকে নাবিহা বেগম ঘরে চলে গেলেও কি মনে করে ঘর থেকে বের হয়ে আরাফাতের রুমের দিকে যেতে নেবে অমনি দেখতে পায় তার মেয়ে নাদিয়া দ্রুত পায়ে আরাফাতের রুমের সামনে থেকে সরে গেল। নাবিহা বেগমের অসহ্য লাগতে থাকে মেয়ের কাণ্ডে, তবে তিনি কিছু বলতে পারছেন না, কারণ তার মেয়ের কাণ্ডে তার নিজের করা আচরণের কথাগুলো মনে পড়ে যাচ্ছে বারবার। নাবিহা বেগমের সামনে দিয়ে নাদিয়া নাস্তা নিয়ে আরাফাতের রুমে ঢোকে। নাবিহা বেগমও প্রবেশ করে। নাদিয়া নাস্তা রেখে চলে গেলেও সাব্বিরের কোনো ইতিবাচক সাড়া বা কোনো পরিবর্তন দেখতে না পেয়ে নাবিহা বেগম বুঝতে পারেন সাব্বিরের নয়, বরং দোষটা তার মেয়েরই। সাব্বির সেদিনের মতো পড়িয়ে চলে যেতেই দরজার দিকে পা বাড়াবে অমনি নাদিয়া সাব্বিরের সামনে এসে দাঁড়ায়। সাব্বির এই প্রথম চোখ তুলে ভালোভাবে তাকায় নাদিয়ার দিকে। গোল গোল চেহারায় অসাধারণ একটা মেয়ে, হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে। সাব্বির বুঝতে পারে বেতনের খাম, তাই টুপ করে খামটা নিয়ে পকেটে রাখে আর বলে, ধন্যবাদ বলার আগেই দেওয়ার জন্য। বাসায় গিয়ে ভালো করে গুনে নেবেন, আমি কাঁচা একটু গণিতে। ওকে, এখনই গুনে নিন। নাদিয়ার দ্রুত জবাব, একদম না, বাসায় গিয়েই তবে খুলবেন। সাব্বির হেসে বের হয়ে আসে ওদের বাসা থেকে। সে জানে আজও হয়তো টাকার মাঝে ছোট একটা চিরকুট লিখে দিয়েছে মেয়েটা। হয়তো চিরকুটে লেখা থাকবে, ভালোবাসি আপনাকে স্যার। দিন দিন সাব্বির কেন যেন মায়ায় পড়ে যাচ্ছে মেয়েটার, না পারছে বলতে, না পারছে মায়া কাটাতে। রাতে খেতে বসেছে সাব্বির, সামনে ওর বাবা মা। এমন সময় রহিম সাহেব ছেলেকে বলে ওঠেন, শুনলাম তোমাদের কলেজে নাকি খুন হয়েছে। হ্যাঁ বাবা, আশিককে চেনো না? ওই খুন হয়েছে। আসিফ, ওই যে তোমার সেই ছোটবেলার বন্ধু? হ্যাঁ, আর খুনটা করেছে আমাদেরই বন্ধু রাহাত। কি আর বলবো, ছেলেগুলো নষ্ট হয়ে গিয়েছে, কত বুদ্ধিমান ছিল সবাই। যাই হোক, তুমি সাবধানে থেকো, ওইসবের মাঝে তোমাকে যেন না দেখি। জি আচ্ছা। এদিকে খাওয়া দাওয়া শেষ করে নাবিহা বেগম আর এহসান সাহেব শুয়ে আছে বিছানায়। এমন সময় নাবিহা বেগম স্বামীকে বলে ওঠেন, আচ্ছা এহসান, তোমার মনে আছে আমাদের বিবাহ কিভাবে হয়েছিল? নাবিহা বেগমের কথা অনেকটা শখ খেয়ে বসে এহসান সাহেব। খানিকক্ষণ চুপ থেকে গভীর স্বরে বলে ওঠেন, কিভাবে আবার? তুমি আমার ছাত্রী ছিলে, তারপর ছাত্রী থেকে হলে গার্লফ্রেন্ড, আর শেষে বউ। আচ্ছা, আমাদের মতোই যদি আমাদের ছেলে মেয়ে এসব করে তখন তুমি কি করবা বলো তো? ছেলে আর মেয়ে যদি ভালো হয় তবে তাদের বিয়ে দিয়ে দেব, কারণ আমরা তো জানি ভালোবাসা না পাওয়ার বেদনা কতটা কষ্টের। তোমার মেয়ে আফতাব স্যারের প্রেমে পড়েছে। তুমি জানলে কিভাবে? গতকালই লক্ষ্য করেছি। ওসব কিছু করে বলিসনি তো? না না, ওসব করেনি। সাব্বির ছেলেটা ভীষণ ভালো, তোমার মেয়েটাই গোল্লাই গিয়েছে। বুঝতে পেরেছি। যাই হোক, ঘুমাও, এইসব নিয়ে না ভাবি। আগামীকাল শুক্রবার, তখনই কথা হবে। ব্রেকফাস্ট করতে বসেছে নাদিয়ারা। এমন সময় এহসান সাহেব ব্রেডে মাখন মাখতে মাখতে বলে ওঠেন, মা নাদিয়া, স্যারের প্রেমে কতদিন ধরে পড়েছ? বাবার কথা শুনে নাদিয়া স্তব্ধ হয়ে যায়। মাঝখানে আরাফাত আর ওর আম্মু দুজনের মুখ চাওয়াচাবি করতে থাকে। মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে এহসান সাহেব আবারও বলে ওঠেন, কি হলো মা, কথা বলছো না কেন? স্যারকে কবে থেকে ভালোবাসো? কলেজে ভর্তি হওয়ার পর থেকে বাবা। 1.5 বছর ধরে। তবে আচ্ছা, তা তোমার স্যার তোমাকে ভালোবেসে বলেছে? না, তবে তিনিও আমাকে হয়তো পছন্দ করেন। এক কাজ করো, তোমার স্যার মানে সাব্বিরকে এখানে আসতে বলো। জুম্মার নামাজের পরে একসাথে ডিনার করে তোমার বিষয়ে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ সোফায় বসে আছে সাব্বির, সামনে নাদিয়ার বাবা মা। এমন সময় এহসান সাহেব বলে ওঠেন, বাবা সাব্বির, নাদিয়ার মনের অবস্থা তো তুমি জানো, তাই না? মানে আঙ্কেল? তুমি বুদ্ধিমান ছেলে, আশা করছি কোনো ভনিতা করবে না, যা বলার সরাসরি বলবে। নাদিয়া তোমাকে ভালোবাসে, এটা তুমি জানো? জি আঙ্কেল, জানি। তো তার প্রপোজালে রেসপন্স করনি কেন এতদিন?
আঙ্কেল চাইলেই পারতাম। নাদিয়া মেয়েটা ভীষণ ভালো, তবে আমি চাইনি তা করতে, কারণ আমি বেকার। তাই ভেবেছিলাম পড়াশোনা আর কিছুদিন, তারপর চাকরি পেয়ে না হয় আপনাদের প্রস্তাবটা দেব। তবে তার আগেই আমরা জেনে গেছি। জি, গতকাল আমি আন্টির ব্যবহারেই বুঝে গিয়েছিলাম। নাবিহা বেগম লজ্জা পান কিছুটা, সাথে অনুশোচনাও হয়। শুধু শুধু ছেলেটাকে ভুল বুঝেছিল। আমি চাচ্ছিলাম বাবা তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে, তুমি কি রাজি হবে? নাদিয়ার মতো মেয়ে হয় না আঙ্কেল, রাজি না হওয়ার কোনো কারণ নেই। তবে আমি চাচ্ছি নিজে কিছু করে তারপর বিবাহটা করি। তবে তাই হোক। 3 বছর পর সেদিনের ঘটনার পর নীলার জ্ঞান ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়ে, চরমভাবে মানসিক রোগী হয়ে যায়। আর মেহু সেই বছরই তার ছোটবেলার ভালোবাসা তৌফিকের কাছে চলে যায় কানাডা। সেখানেই তার সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে। আজ নাদিয়া আর সাব্বিরের শুভ বিবাহ। রহিম সাহেব আজ ভীষণ খুশি, রাহেলা বেগম তার চেয়েও বেশি। সাব্বির তাদের খুশিতে আরও বেশি খুশি। বর সেজে সাব্বির নাদিয়ার পাশে বসে আছে। আশেপাশে অনেকে ফিসফিস করছে, ছেলে ব্যাংকের বড় কর্মকর্তা, লাখখানেক বেতন। সাব্বির তাদের কথা শুনে হাসে আর মনে মনে বলে, আন্টি, লাখখানেক বেতন হলেই সব ছেলে মানুষ হয় না। এমন সময় নাদিয়া খোঁচা মারে সাব্বিরকে আর ফিসফিস করে বলে, 3 বছর আমাকে অপেক্ষা করিয়েছ, আজ রাতে তোমাকে বোঝাবো আমি কি জিনিস। পাগলি, তোমার যোগ্য হয়ে তবেই এসেছি, বুঝলে? বাসর ঘরে পাশে বসে আছে নাদিয়া আর সাব্বির। বাসর ঘরে পাশাপাশি বসে আছে নাদিয়া আর সাব্বির। এমন সময় সাব্বির নাদিয়াকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, ভালোবাসি বউ। ঢং করবে না, কত চিঠি দিয়েছি খামে, একবারও তো বলনি ভালোবাসি। তখন বললে আজকে বলার আনন্দটা থাকতো না। আজকের ভালোবাসি বলা মানে সারা জীবনের জন্য ভালোবাসা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তবে আমিও তোমায় ভালোবাসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।